আমি আবির। আবির নামের অর্থ রং হলেও আমার জীবনের সকল রং আমি হারিয়ে ফেলেছি। হাজারটা স্বপ্ন ছিল, একসাথে পথ চলার, একই সাথে বাঁচার, কিন্তু সময়ের এক নির্মম খেলায় সব স্বপ্নগুলো ভেঙে গেল নিঃশব্দে। সর্বনাশ হয়ে গেছে মনোয়ার মিয়া। জেল ভেঙ্গা কয়েদিরা তো পালায় গেছে। আজকে এদেরকে কোর্টে চালান করার কথা। এখন স্যারকে কি জবাব দেব? হোয়াটস গোয়িং অন? কয়েদিরা জেল থেকে পালালো কিভাবে? তোমাদের সবগুলোর চাকরি যদি আমি না খেয়েছি তাহলে আমার নাম আবেদিন না। তোদের সবাইকে আজকে কোর্টে চালান করার কথা। চল আমার সাথে জেলে ফিরে চল। জেল ভেঙ্গা পলাইছি কি জেলে ফেরত জানে লেগা? না গেলে কি করবি তুই? তাহলে আদালতে ওঠার আগেই এখানে তোদের শাস্তি শুরু হবে। আমার এই জেলখানার প্রত্যেকটা কয়েদির নারী নক্ষত্র আমার মুখস্থ, চেনা জানা। তোর ব্যাপারে খোঁজখবর নিলাম। তুই ছিলি ইউনিভার্সিটির ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তোর তো বিশেষ ক্যাডার হওয়ার কথা। এই,
তুই জেলে কি করিস? স্যার, এই পৃথিবীর প্রত্যেকটা অপরাধী মানুষের পেছনে লুকায়ে থাকা একজন নিরপরাধ মানুষ। এই পৃথিবীর প্রত্যেকটা খারাপ মানুষ জন্ম নেয় একজন ভালো মানুষ হিসেবে। তাহলে সেই ভালো মানুষটা হারিয়ে যায় কোথায়? হারায় যায় না স্যার, সেই মানুষটারে হারায় যাইতে বাধ্য করা হয়। পরিস্থিতি, বিশ্বাসঘাতকতা আর অন্যের ভিড়ে সে আপনা আপনি চাপা পড়ে যায়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে হয়েছে কি, গত 3 বছর ধরে আমি রিডিকের উপর রিডিক দিয়ে যাচ্ছি। খুব ডিপ্রেস স্যার। আমি যাচ্ছিলাম আপনার কাছ থেকে টিউশন নিতে। লেখাপড়া করো না বিধায় তো তোমাকে বারবার রিটেক দিতে হচ্ছে। তুমি যে প্রস্তাব দিয়েছো ভালো, কিন্তু তুমি ঠিকমতো পড়তে আসবে তো? স্যার সেটা তো আসতে পারবো না। আপনার ক্লাসে আপনার যে সাবজেক্টে আমি পড়াশোনা করি সেই সাবজেক্টে আপনি আমাকে পাশ করাই দিন, আর মাসে মাসে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তোমার মতো এরকম নোংরা ছাত্র আমার সামনে কোনোদিন এসে দাঁড়াবে না। স্যার আপনি কি ভাবছেন? আমাকে কি রাস্তার ছেলে ভাবছেন? আমি রাস্তার ছেলে? আমার ভাইকে আপনি জানেন না, আমার বাবাকে আপনি জানেন না। আমরা ছেলে কি করতে পারি, আমাদের ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই? যদি আইডিয়া না থাকে তাহলে এটা শুনে নেন, আপনাকে আমি আমার সিটে বসে আমার পরীক্ষা দেওয়া হইতে পারি, সে ক্ষমতা আমার আছে। আপনি আমাকে ভার্সিটির সবার সামনে থাপ্পড় দিলেন, হেনস্থা করলেন, অপমান করলেন। এখন কিছু করব না, জাস্ট একটু ট্রেলার দেখাবো। কিরে, কে তুই? এত বড় সাহস আমার হাত ধরছস? হাত ছাড়া আমার। আমি যদি চাই তোর হাত কাইটে এখানে ফালা দিতে পারি। মাথার মগজের সাইজের চেয়ে যদি কথার সাইজ বড় হয়ে যায় না, তাহলে অনেক সমস্যা হয়। কিন্তু এমন অবস্থা করব গলা দিয়ে কথা বের হবে না। এই কি করছিলি তুই? হ্যাঁ, কি করছিলি? একজন শিক্ষক, যিনি এই সমাজের মেরুদণ্ড, মানুষ গড়ার কারিগর, সেই পিতৃতুল্য শিক্ষকের গায়ে তুই হাত তুলতে গিয়েছিলি? এই সাহস তুই কোথায় পেলি? হ্যাঁ, তোর ভাই অনেক ক্ষমতাবান, তোদের অনেক টাকা, অনেক প্রভাব। মনে রাখিস, টাকার জোরের চেয়ে কলমের কালির জোর অনেক বেশি। ভবিষ্যতে কোনো শিক্ষকের গায়ে হাত তোলা তো দূরের কথা, যদি অপমান করার দুঃসাহস করেছিস না, উপরওয়ালাকে সাক্ষী রেখে বলছি, কে তুই, কে তোর ভাই, কে তোর বাপ, কাউকে দেখবো না, উলঙ্গ করে পেটাবো। চল ভাগ। ধন্যবাদ তোমাকে। স্যার, আপনি প্লিজ এবার ক্লাসে যান। আমি খুব খুশি হয়েছি, তোমার মতো দু একজন ছাত্র মানুষ করতে পেরেছি, এতেই অত্যন্ত খুশি। তোমাদের মতো ছাত্র যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে তোমার জন্য পুরো শিক্ষক সমাজ তার সম্মান ফিরে পেয়েছে, এর চেয়ে আর বড় কিছু নেই। তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমাকে ধন্যবাদ দিয়ে লজ্জা দেবেন না। আপনি আমার পিতার সমতুল্য, আর সন্তানের সামনে পিতাকে কেউ অপমান করে কথা বলবে, সন্তান তো সহ্য করবে না স্যার। আর অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতে হয় তা তো আমি আপনার কাছ থেকেই শিখেছি। আমার জন্য দোয়া করবেন স্যার। অবশ্যই তোমার জন্য দোয়া করছি বাবা। বড় হও, ভালো থেকো। থ্যাংক ইউ। আপনি কি থ্যাংক ইউ আমাকে বললেন? জি, আপনার মতো মানুষের এখন আছে বলেই এই পৃথিবী থেকে প্রতিবাদ শব্দটি হারিয়ে যায়নি। একজন শিক্ষকের সম্মান রক্ষা করে আপনি যে দৃষ্টান্ত তৈরি করলেন সেটা সত্যিই প্রশংসনীয়। আপনাকে স্যালুট।
বাবা ডিম ভাজি কি হলো? ল তোর ডিম ভাজি। শুনলাম আজকে নাকি তোর পরীক্ষার রেজাল্ট দিছে, কি পাস টাস করছিস নাকি? শুধু পাস না বাবা, তোমার ছেলে সিজিপিএ 4 পেয়েছে। কি ব্যাপার, হাসছো কেন? মাইনসের পোলাই পাই জিপিএ 5 আর তুই পাইছস জিপিএ 4। হ্যাঁ, এই কথা কইতে তোর লজ্জা করলো না? বাবা তুমি বোধহয় ভুলে গেছো যে তোমার ছেলে এখন ইউনিভার্সিটিতে পড়ে, আর ইউনিভার্সিটিতে সিজিপিএ 4 হচ্ছে সর্বোচ্চ রেজাল্ট, জিপিএ 5টা স্কুল কলেজে হয়। হইছে হইছে হইছে, ডোন্ট টিচ মি। ওরে বাবা, ইংরেজি শিখলে কবে থেকে? কেন আমি সিএনজি চালাই বইলা কি 2-4টা ইংরেজি আমার জানা নাই? আছে। আরে এই বেটা, এই তুই কি নিজের খুব বেশি মেধাবী মনে করস? হ্যাঁ, তা তো একটু আছি। আমারও মেধা ছিল, একদম মাথা ভর্তি মেধা, খালি ওই টাকা পয়সার অভাবে পড়াশোনাটা করতে পারি নাই। আর শোন, ওই বই পুস্তকের মেধা থাকলেই কিন্তু মেধাবী হওয়া যায় না। একজন পুরুষ মানুষের সাইড দিককার মেধা থাকলে গা তারে মেধাবী কম যায়। টেবিলে ভাত খাইতে বইসা এই ডিম ভাজির জন্য হইচই করতাছস, মানে একটা ডিমটা পর্যন্ত ভাইজা খাইতে পারস না, এইটাও তোর বাপরে ভাইজা দিতে হয়, আর তুই নিজের মেধাবী বলে দাবি করতাছস। হ্যাঁ, লজ্জা করে না তোর? বাবা এই যে সামান্য একটা ডিম ভাজা নিয়ে না আমাকে খোটা দিও না। আমি যখন বিসিএস ক্যাডার হয়ে যাব তখন এরকম ডিম ভাজার জন্য 24টা লোক আমার আশেপাশে থাকবে, দেখে নিও তুমি। এই কথা তো বহুদিন ধরে শুনতেছি, বিসিএস ক্যাডার হমু, বিসিএস ক্যাডার হমু। তুই বাজার, তুই যদি সত্যি বিসিএস ক্যাডার হস, একজন সিএনজি চালকের পোলাই বিসিএস ক্যাডার, এই কথাটা ভাবতে আমার গর্বে কেমন বুকটা ভইরা যাইতেছে রে বাজার, গর্বে বুকটা ভইরা যাইতেছে। হয়েছে, ভাত খা, খাইতে বসে এত কথা কন ঠিক না। আমার আবার ওই সকালবেলা গাড়ি নিয়ে বাইরে হইতে হইব না। খা। এইসব অ্যাসাইনমেন্ট আমার একদমই ভালো লাগে না, এগুলোর আগামাথা না আমি কিচ্ছু বুঝি না। শুধু তুই না, এসব অ্যাসাইনমেন্টের আগমাত্রা আমরা কেউই বুঝি না। তাহলে স্যাররা এইসব অ্যাসাইনমেন্ট কেন দিতে চায় বলতো? তবে একজন আছে যার কাছে এগুলো সব পানি ভাত। তাই নাকি? তা কে সে শুনি? আবির। হাইয়া 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 হাইয়া। রাকিব শোন, আমাদের এই বছরের প্রোগ্রামটা কিন্তু অনেক ভালো করে করতে হবে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারগুলোতে ভালো প্রোগ্রাম হয়েছে ঠিকই, কিন্তু আমি এই বছর এইরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চাই যাতে করে আমাদের 4-5 ব্যাচ পরের স্টুডেন্টরাও বলতে বাধ্য হয় যে আবির ভাইদের ব্যাচ একটা অসাধারণ প্রোগ্রাম করেছিল। হাইয়া 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 হাইয়া। কেমন আছেন? ভালো আছি, আপনি? আমি অনেক ভালো আছি। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে আসছিলাম। আমি আসলে জানতাম না আপনি আমাদের ইউনিভার্সিটির টপার, মানে তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আগে যদি জানতাম না তাহলে নোট নিয়ে আমি কোনো মাথায় ঘামাতাম না, সোজা আপনার কাছে হেল্প চাইতে চলে আসতাম। ওয়েট এ মিনিট, বাই এনি চান্স আমি কি আপনাকে চিনি? না, আমাদের সরাসরি পরিচয় হয়নি, তবে আপনি গতকাল যখন ওই ছেলেটিকে পিটিয়ে স্যারের সম্মান রক্ষা করেছিলেন ঠিক তখন আমি আপনাকে থ্যাংক ইউ বলেছিলাম। থ্যাংক ইউ। হয়তো আপনার মনে নেই, তবে আমি আমার বান্ধবীর কাছ থেকে আপনার সম্পূর্ণ ডাটা সংগ্রহ করে ফেলছি। বাই দ্য ওয়ে, আমার একটা হেল্প লাগবে। ওরে বাবা, মানে পরিচয় হতে না হতেই হেল্প? তা আপনার কি হেল্প লাগবে শুনি? অ্যাকচুয়ালি এই অ্যাসাইনমেন্টগুলো আমাকে দেওয়া হয়েছে, কিন্তু এগুলোর আগামাথা না আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুধু আমি কেন, যার কাছেই হেল্প চাচ্ছি কেউ ঠিক মতো বলতে পারছে না। কিন্তু আমার বান্ধবী বলল আপনার কাছে নাকি এগুলো পানি ভাত, তা আমি ভাবলাম হেল্পটা আপনার কাছ থেকেই চাই। অ্যাকচুয়ালি আমি প্লিজ 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 আপনি না করবেন না, তাহলে কিন্তু আমি ভীষণ প্রবলেমে পড়ে যাব। ঠিক আছে, কিন্তু আমার কিন্তু একটু সময় লাগবে। ওকে ওকে, কোনো সমস্যা নেই, আমার যেদিন লাগবে তার একদিন আগে দিলেই হবে। ধরুন
ওকে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো। হ্যালো মিস্টার টপার, কি আমার নোটগুলো কি কমপ্লিট হয়েছে? আরে কি আশ্চর্য ব্যাপার, আজকেই তো আপনার কাছ থেকে নোটগুলো নিয়ে আসলাম। মানে আমি বাসায় ঢুকতে পারিনি আর এখনই নোটগুলো কমপ্লিট হয়ে যাবে? ভীষণ অদ্ভুত মানুষ তো আপনি। আরে না না, আমি তো জাস্ট মজা করতেছি। বুঝতে পেরেছি। মানে যতক্ষণ না পর্যন্ত আমি নোটসগুলো কমপ্লিট করে আপনাকে হ্যান্ড ওভার করছি ততক্ষণ পর্যন্ত আমার নিস্তার নেই, তাই তো? মোটামুটি তাই। ঠিক আছে, আমার যত কষ্টই হোক আমি আজকে রাতের মধ্যে ট্রাই করব সবগুলো কমপ্লিট করে কালকে আপনাকে হ্যান্ড ওভার করার। কিন্তু আগামীকাল তো ভার্সিটি বন্ধ। ও, এইটাও একটা কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশুদিন তো ভার্সিটি খোলা, তাহলে পরশুদিন দিয়ে দিই। আরে না না, পরশুদিন দিলে তো দেরি হয়ে যাবে। আপনি যদি একদিন আগে দেন তাহলে আমি আগে থেকে প্রিপারেশন নিতে পারবো। কিন্তু সেটা কিভাবে পসিবল? কালকে তো ভার্সিটি বন্ধ। আচ্ছা, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কি আমরা ভার্সিটির পাশে যে কোচিংটা করি তার পাশে একটা পার্ক আছে, আমরা কি সেখানে দেখা করতে পারি? অ্যাকচুয়ালি কালকে এই তো, আমি জানতাম আপনার কোনো আপত্তি থাকবে না। ঠিক আছে, কাল তাহলে সকাল 10টায়। ওকে। সব সিদ্ধান্ত তো আপনিই নিয়ে নিলেন। কারণ আপনি না বলতে পারেন না, ঠিক বলেছি না? হয়তো। ওকে, বাই। গুড নাইট মিস্টার টপার। জি, গুড নাইট। আমার একটু লেট হয়ে গেল। না, সমস্যা নেই। তো মিস্টার অসাধারণ, আমার নোটগুলো কি উদ্ধার হয়েছে? জি, এই নিন আপনার মহামূল্যবান নোটস। এগুলো কমপ্লিট করতে করতে মানে গতকাল সারাটা রাত আমার যে কি কষ্ট হয়েছে। কেন, খুব বেশি কঠিন নাকি? না না, একদমই সহজ। ওয়াও, আপনি কি মানুষ নাকি গোপন কোনো রোবট? কেন? কারণ এত সুন্দর করে নোট বানানো আমার ডিপার্টমেন্টের আর কারো পক্ষে সম্ভব নয়। তা আপনি আমার প্রশংসা করছেন কেন? কারণ আপনি প্রশংসা পাওয়ারই যোগ্য। এর জন্যই সবাই বলে আপনি ইউনিভার্সিটির নাম্বার 1 টপার। আপনি যদি না থাকতেন না তাহলে এই নোটগুলো নিয়ে যে আমি কি করতাম, পুরোই পাগল হয়ে যেতাম। তাহলে আমি শুধু আপনার নোটসই না, আপনাকেও বাঁচিয়ে দিলাম, তাই তো? বলতে পারেন, তবে এত তাড়াতাড়ি কিন্তু আমি আপনাকে ছাড়ছি না। মানে? মানে আগামী পরীক্ষার আগে আবার আপনাকে জ্বালাবো। আচ্ছা, তার মানে আমি অফিসিয়ালি আপনার পার্সোনাল টিউটর হয়ে গেলাম? পার্সোনাল টিউটর না, পার্সোনাল রেস্কিউ টিম মেম্বার। চলুন আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না না, তার কোনো প্রয়োজন নেই, আমি নিজে নিজেই চলে যেতে পারবো। আমি জানি আপনি চলে যেতে পারবেন, কিন্তু একজন ভদ্রলোক হিসেবে এই অফারটা তো আমি আপনাকে করতেই পারি। ইনফ্যাক্ট এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না? ঠিক আছে, চলুন। ভাইজান, আমাকে আর কটা দিন সময় দেন না। আর কত সময় দেবো? সময় দিতে দিতে 3টা বছর সময় দিছি, আমার টাকা তো ফেরত পাইলাম না।
আমাকে যদি বিপদ না হইতো তাহলে আপনার লগে এমন করতাম বিপদ না। বিপদ করতে গেলে তো আমারও বিপদ শুরু হয়ে গেল। তোমাদের বিপদ আমি দেখবো কেমনে? আমার টাকা তো আমি চলে যাই। চাচা, চাচা দয়া করে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি আমাদের আর কিছুদিন সময় দিন। আমরা তো বলেছি আমরা আপনার টাকা ফেরত দিয়ে দিব। এই যে একটা কথা, এই একটা কথা 3টা বছর ধরে শুনতেছি, কোনো তো লাভ হলো না। এই তোমাকে বাড়িতে আসি আর এই যে খালি পকেটে আবার চলে যেতে হয়। আমি তো তোমারে সময় দিতে পারবো না। আমি আজকে আসি, টাকা দাও, চলে যাই। চাচা, চাচা আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাদের আর কিছুদিন সময় দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যেভাবেই পারি টাকার ব্যবস্থা করব। চাচা একটু সময় দিন আমাকে। দিলাম কিছুদিন সময়, কিন্তু একটা কথা, আমি তোমারে সময় ঠিকই দিলাম, কিন্তু আমি কোন সময় আসুম ওইটা কিন্তু আমি জানি না। দেখা গেল যে কোনো সময় আমি হুট করে চলে আসবো, টাকা দেবা আবার চলে যাবো। আর যদি আমি টাকা না পাই তাহলে তোমাকে অবস্থা যে কি পরিমাণে খারাপ হইব চিন্তাও করতে পারবে না। কথাটা তোমরা মনে রাখো। এই চল। এই যে শুনুন, আপনার সাথে আমার একটু কথা আছে, প্লিজ 2 মিনিট। কি হয়েছে আপনার? আমি গতকাল আপনাকে অনেকবার ফোন করেছি, কিন্তু আপনি আমার একটা ফোনও রিসিভ করেননি। না, কিছু হয়নি। তাহলে আমার ফোনটা ধরলেন না যে? আসলে আমার মনটা ভালো নেই। আমি বুঝতে পারছি। গতকাল আমার সামনে আপনি একটা বিভ্রান্তিকর সিচুয়েশনে পড়েছিলেন, কিন্তু বিশ্বাস করুন আমি এতে কিছুই মনে করিনি। জানেন কেন? কারণ আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা সাধারণ একজন সিএনজি ড্রাইভার। আমার বাবার উপার্জন করা কষ্টের টাকায় আমার পড়াশোনার খরচ চলে। আমি সেই ছোটবেলা থেকে দেখেছি একটা মধ্যবিত্ত পরিবার হাজারটা কষ্টের মধ্যে থাকার পরও না কিভাবে এই সমাজে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে। আর তাই আমি আপনার কষ্টটা অনুভব করতে পারছি। আমি জানি আপনি এখন আমাকে অন্য চোখে দেখছেন। আপনি হয়তো ভাবছেন আমি একটা অসহায় মেয়ে, কিন্তু আমি চাই না। আমি চাই না কেউ আমাকে ছোট করে দেখুক, আমাকে করুণা করুক। আপনি ভুল ভাবছেন। আমি আপনাকে ছোট করে দেখিনি। আপনাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম, আপনার সেই চঞ্চলতা, আপনার সেই আত্মবিশ্বাস, আপনার সেই হাসি, সবকিছু মিলিয়ে না আমি আপনার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। জীবনের এতগুলো বছর আমি পার করেছি, কিন্তু আমার কাছে কখনো এটা মনে হয়নি যে আমিও কখনো কোনো মেয়ের প্রেমে পড়ব, কখনো কাউকে এতটা ভালোবাসব। আপনিই সেই মানুষ, যে মানুষটাকে দেখে আমার কাছে মনে হয়েছে আমি তাকে আমার জীবনে চাই। আচ্ছা নীলা, আমি যদি আপনার পাশে থাকতে চাই, আপনি কি আমাকে আপনার পাশে রাখবেন সারা জীবন? মানুষ পাশে থাকার কথা খুব সহজেই বলে, কিন্তু খুব কম মানুষই পাশে থাকে। কারণ মানুষ পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে মানুষও বদলে যায়। কথাটা আপনি খারাপ বলেননি,
মানুষ সত্যিই পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে মানুষ বদলে গেলেও একটা জিনিস বদলায় না, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কখনো বদলায় না। আমি সারা জীবন আপনার পাশে থাকতে চাই, সুখে দুঃখে, আপনার হাসিতে, আপনার কান্নায়, সব কিছু ভাগাভাগি করে নিতে চাই। আমি হয়তো আপনাকে দামি দামি গিফট করতে পারবো না, কিন্তু আপনাকে ভালোবাসতে পারবো। আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসবেন? হৃদয়ের সীমানায় তুমি যখন থাকো, সর্বনাশ হয়ে আমার বুকেও আঁকো। পৃথিবী হারিয়ে যাক, থাক শুধু ছায়া, তোমার ওই চোখে আছে কত জাদু মায়া। ভালোবাসার নজরে যেদিকে তাকাই, শুধু তোমায় দেখতে পাই। আমি শুধু চেয়েছি তোমার এই মনের গভীরে, প্রতিটি নিঃশ্বাসে। আমি শুধু চেয়েছি তোমার হাজারো স্বপ্ন নিয়ে, ভালোবাসার বিশ্বাসে। মেঘের ওই নৌকো নিয়ে চলো প্রেমে ভাসি, জেনে যাবে থাকলে পাশে কত ভালোবাসি। তোমার সঙ্গে থাকলে ছুঁতে পারবে না বিপদ, আমার জন্য তোমার বুকটা খুবই নিরাপদ। তোর গল্পটা শুনে আমার ভিতরটা জানি কেমন কেমন লাগতেছে। সুন্দর একটা প্রেমের গল্প, দুজন দুজনকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। বিশ্বাস কর, এই গল্পটা দিয়ে না একটা সিনেমা করা যাবে। আমি নিশ্চিত এই সিনেমা সুপার ডুপার হিট হবে। বাট আমার কথা হলো, গল্পটা তো খুব সুন্দরভাবে সামনে যাচ্ছিল, ঘুরলো কেন গল্পটা? এত সুন্দর প্রেমময় একটা জীবন হুট করে অন্ধকারে এসে কিভাবে পড়লি বলতো? স্যার, আমি তো আপনাকে শুধু মুদ্রার একটা পিঠই দেখালাম, কিন্তু অন্য পিঠে যে আমার জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর বাস্তবতা। হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজকে তোমার জন্য অনেক স্পেশাল একটা দিন, তাই আমি চিন্তা করলাম আজকে তোমার স্পেশাল দিনে তোমাকে স্পেশাল কথাটা বলেই দিই। আমি তোমাকে অনেকদিন ধরে লক্ষ্য করছি, তোমার হাসি, কথা বলা ভঙ্গি, সবকিছু কেমন যেন আমাকে আলাদা করে টানে। সত্যি বলতে তুমি প্রথম মেয়ে যাকে ভালোবাসি কথাটা বলার সাহস আমি এতদিন পাইনি। আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার জীবন সঙ্গী হবে? আপু, তুই কই? মা খুব অসুস্থ, তুই তাড়াতাড়ি বাসায় আয়। কি? কখন? এই যে ভাই, ভাই একটু দাঁড়ান না ভাই। কি হয়েছে? আমার মায়ের শরীরটা খুব খারাপ, হাসপাতালে নিতে হবে, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না, কেউ কোনো হেল্পও করছে না। আচ্ছা ঠিক আছে, তোমরা গাড়িতে ওঠো, আমি আন্টিকে নিয়ে হসপিটালে দিয়ে আসি। দেখো, আমি তোমাকে আমার সাথে কোনো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ অথবা ডিনার করতে বলি নাই। আমি বলতেছি তোমার মাকে এখন হসপিটালে নিয়ে যাওয়া খুব দরকার, ইটস টু এমার্জেন্সি। আর দেরি করলে অনেক বড় একটা বিপদ হয়ে যাবে।
প্লিজ উঠো। হ্যালো, কে বলছেন? ভাইয়া আমি নীলার ফ্রেন্ড। জি বলুন। ভাইয়া নীলার মা খুব অসুস্থ হয়ে পড়েছে। কি বলছেন? কখন? নীলা তো এই ব্যাপারে আমাকে কিছুই জানায়নি। ভাইয়া জানানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, সবকিছু হঠাৎ করে হয়ে গেছে। ভাইয়া আপনাকে হাসপাতালের অ্যাড্রেসটা পাঠাচ্ছি, আপনি দ্রুত চলে আসেন। জি 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 প্লিজ, আপনি এখনই পাঠান। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দিব, আমি সত্যি আপনাকে বলে বুঝাতে পারবো না। আজকে যদি আপনি না থাকতেন, অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নাই, তোমার জায়গায় আমার মাও থাকতে পারতো। সবই উপরওয়ালার ইচ্ছা। যাই হোক, তুমি আর কোনো টেনশন করো না। আচ্ছা একটা কথা, তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে নাই পারো, কিন্তু তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমরা কি ভালো বন্ধু হয়ে থাকতে পারি? আসলে আমি আপনাকে কি... থাক, তোমার এখন কিছুই বলতে হবে না। আগে তোমার আম্মু পুরোপুরি সুস্থ হোক, তারপর আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমি এখন তাহলে আসি। কি ব্যাপার নীলা? মা অসুস্থ, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুমি আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করোনি? আসলে পরিস্থিতি এমন ছিল, আমি তোমাকে জানানোর সুযোগই পাইনি। মানে সবকিছু না তো দ্রুত হয়ে গিয়েছিল, আমি কখন তোমাকে জানাতাম বলো? ভাগ্যিস ও ছিল, না হলে কি যে একটা দুর্ঘটনা ঘটে যেত, অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। এখন মা কেমন আছে? এখন কিছুটা ভালো আছি, কিন্তু ডাক্তার বলেছে মায়ের ছোট্ট একটা অপারেশন করতে হবে, আর এর জন্য নাকি বেশ কিছু টাকা প্রয়োজন। কিন্তু আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। আমি কোথা থেকে এতগুলো টাকা জোগাড় করব? ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি মায়ের পাশে থাকো। আমি দেখছি কি করেছে, একদম চিন্তা করো না, কেমন? আমি দেখছি। এই মুহূর্তে আমি টাকা কোথায় পাবো? কিন্তু নীলার এরকম পরিস্থিতিতে আমি যদি ওর পাশে না দাঁড়াতে পারি, তাহলে ওর কাছে বিষয়টা খুবই খারাপ লাগবে। যেভাবেই হোক টাকা আমাকে জোগাড় করতেই হবে। বন্ধু, আমি না অনেক বড় একটা বিপদে পড়েছি রে, আমাকে 1000-5 টাকা দিতে পারবি? বন্ধু তুই আমার শরম দিলি। 5000 টাকা আমি তোরে কেমনে দিমু ক? আমার কাছে যদি থাকতো আমি সত্যি দিতাম, তাও 1-2 টাকা না, 5000 টাকা। কিরে, পরীক্ষার প্রস্তুতি কেমন চলতেছে? হ্যাঁ হ্যাঁ, প্রিপারেশন নিচ্ছি ঠিকঠাক মতো, তুমি টেনশন করো না। ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা করলাম, পাশ করতে হইব। আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। এনো আন্টির ডকুমেন্টস। বাই দ্য ওয়ে, আমি আন্টির হসপিটালের বিল, অপারেশনের খরচ, যাবতীয় যা যা ছিল সবকিছু বিল আমি পরিশোধ করে দিয়েছি। অল পেমেন্ট ডান। আচ্ছা, আপনি কেন আমার জন্য এত কিছু করছেন? নীলা, আমি না তোমাকে বলেছি আমি তোমার বন্ধু? তো আমার বন্ধু বিপদে পড়েছে, ওর বিপদে আমি ওর পাশে থাকবো না, তা কি হয়? আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিতে হবে না, রিল্যাক্স। অনেক কষ্ট করছো, এত টেনশন নিলে কিভাবে হবে বলো? আমি তোমার জন্য সবসময় আছি, যখন বলবে আমি তখনই চলে আসবো। এখন তুমি একটু রেস্ট নাও, আমি তো আছি, আর কোনো টেনশন করতে হবে না। আসি তাহলে।
নীলা, আমি মায়ের অপারেশনের জন্য টাকা জোগাড় করে নিয়ে আসছি। টাকা তো দেওয়া হয়ে গেছে। মানে? আশিক দিয়েছে। কিন্তু আমি তো টাকা জোগাড় করেছিলাম। তুমি কত টাকা জোগাড় করেছো? এই তো 20,000 হবে। আবির, মায়ের অপারেশনের জন্য 50,000 টাকা খরচ হয়েছে। ও যদি ওই টাকাগুলো না দিত তাহলে অপারেশনটা কোনোভাবেই সম্ভব হতো না। যাক, তুমি তো চেষ্টা করেছো। তুমি এক কাজ করো, এই টাকাগুলো নিশ্চয়ই তোমার না, তুমি যার কাছ থেকে ধার এনেছো তাকে টাকাগুলো ফেরত দিয়ে দাও। আর আমি তখন মায়ের কাছে আছি, মা এখন আগের তুলনায় কিছুটা সুস্থ। তুমি এখন বাড়ি চলে যাও। নীলা কি আমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে? না, ও তো বলেছে আশিক শুধু ওর বন্ধু, বন্ধু হিসেবে কেউ তো সাহায্য করতেই পারে। কিন্তু আমার সাহায্যটাকে ও কেন তুচ্ছ করে দেখল? বন্ধুত্ব কি কখনো এর থেকেও বেশি কিছু হয়ে যায় না? মারে, জীবনে চলার জন্য টাকা পয়সার দরকার আছে। আমার বিপদের সময় আশিক পোলাটা যদি না এসে দাঁড়াইতো, টাকা পয়সা দিয়া না সাহায্য করতো, তাইলে মনে হয় আমি আর বাঁচতামই না। মা, শোন মা, জীবনে যা কিছুই করিস না কেন, একটু ভাইবা চিন্তা করিস। কিরে, আজকে না তোর পরীক্ষা ছিল? পরীক্ষা দিতে যাস নাই? না, যাইনি। কেন যাস নাই? আমার একটা প্রবলেম ছিল, তাই যাইনি। আরে তোর প্রবলেম কিসের প্রবলেম? একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, তুই পরীক্ষা দিতে যাস নাই মানে প্রবলেমের কথা কইতাছস? হ্যাঁ, তোর কিসের প্রবলেম থাকে? সব প্রবলেম তো আমি দেখি নাকি? সারাদিন রোদ বৃষ্টির মধ্যে সুইটা কাজ কাম করে আমি ইনকাম করে এনে টাকা দিই, তোর কিসের প্রবলেম? এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা তুই দিতে যাস নাই, আবার কোষ আমার প্রবলেম ছিল। আরে কি আজব ব্যাপার, তুমি এত চিৎকার করতেছো কেন আমার সাথে? চিৎকার করতেছো কেন? আমি পরীক্ষা দিই তো কি হয়েছে তোমার? তোমার কোনো সমস্যা? আমারটা আমি বুঝবো, আমার ভবিষ্যৎ আমি বুঝবো, আমার সাথে চিল্লাচ্ছ কেন তুমি? আজব ব্যাপার। তোমরা সবাই স্বার্থপর, তোমরা সবাই স্বার্থপর। শুধুমাত্র টাকার জন্য তোমরা ছেলে সন্তানদের পেছনে ঘোরাঘুরি করো। সরো এখান থেকে, সরো। তোমার কি মনে হয় না তুমি ধীরে ধীরে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ? না, আমার তো সেটা মনে হচ্ছে না আমি তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি। তাহলে তোমার কেন মনে হচ্ছে? কারণ ইদানিং তুমি আশিকের সাথে খুব বেশি মেলামেশা করতেছো। সে তোমার মায়ের চিকিৎসার জন্য তোমাকে সাহায্য করেছে, তাতে আমার কোনো আপত্তি নেই। বন্ধু হিসেবে সে এটা করতেই পারে। কিন্তু এর বাইরে তুমি যে তার সাথে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছ, আলাদা সময় কাটাচ্ছ, তোমার কি মনে হয় না এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে? না, বেশি মনে হচ্ছে না। আশিক আমার বন্ধু, আর আমি আমার বন্ধুর সাথে একটু গাড়িতে ঘুরতেই পারি, তাতে তোমার সমস্যা কি? আচ্ছা, এখন আমি যদি অন্য একটা মেয়েকে নিয়ে গাড়িতে করে ঘুরে বেড়াই, চিল করি, তাহলে সেটা কি তোমার কাছে খুব বেশি ভালো লাগবে? তুমি কি আমার সাথে ঝগড়া করার প্রতিযোগিতায় নামছো? দেখো, আমি তোমার সাথে কোনো প্রকার ঝগড়া করতে চাই না। হ্যাঁ, তুমি গাড়িতে ঘোরাবে? তোমার তো সেই যোগ্যতাই নেই, তোমার কাছে সেই পরিমাণ অর্থ নেই, তোমার কাছে তো কিছুই নেই। যদি তোমার থাকতো তুমি যাকে খুশি তাকে নিয়ে ঘুরতে, আমি তো কিছুই মনে করতাম না। কিন্তু আমি কোথায় যাব, কি করব, কাকে নিয়ে ঘুরবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে আমাদের ভালোবাসার মানেটা কি? আমাদের ভালোবাসাটা কি হারিয়ে গেছে? যেখানে ভালোবাসাই নেই সেখানে ভালোবাসা হারিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না।
কিন্তু আমি একটা অন্ধমোহে হারিয়ে গিয়েছিলাম। আসলে আমি ভুলেই গিয়েছিলাম, যেখানে টাকা নেই সেখানে বেশি দিন ভালোবাসা টিকে না। ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়, আবেগ দিয়ে জীবন চলে না আবির। জীবন চালানোর জন্য না টাকা প্রয়োজন, টাকা, আর যেটা তোমার কাছে নেই। আরে সেই টাকার জন্যই তো আমি দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছি আমি। তোমার এই ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নেই আবির। দেখো, আমি তোমার সাথে কোনো তর্কে জড়াতে চাই না, মানে আমারই ভুল হয়েছে তোমার সাথে এরকম একটা বুলশিট সম্পর্কে জড়িয়ে পড়া। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। এত সহজে তুমি এত বড় একটা কথা বলে ফেলতে পারলে? আমার সাথে সম্পর্ক রাখবে না? তাহলে আমি কি ধরে নেব নীলা? মানে আজকে আমার কাছে টাকা নেই বলে আমাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে? যদি আমার কাছে আজকে টাকা থাকতো, গাড়ি থাকতো, বাড়ি থাকতো, তাহলে কি আমাদের সম্পর্কটা টিকে থাকতো? আমি তোমাকে না কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। তোমার যা ভাবার হয় তুমি ভেবে নাও। আমার সিদ্ধান্তটা জাস্ট তোমাকে আমি জানিয়ে দিলাম। আজকের পর থেকে তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। ছক্কা! আরে মাইয়া তো পুরো খেল দেখাই দিল, পুরো ছক্কা মেরে দিল। বিয়ে হওয়ার আগেই তোর তালাক দিয়া অন্য পোলার লাগে ভেঙে গেল। এই কাহিনী তো জমে গেছে, কাহিনী তো হ্যাপি টুইস্ট। আগা, তারপর কি হলো আগা? আমি নীলারে কতটা ভালোবাসতাম সেটা শুধুমাত্র মুখে বইলা প্রকাশ করা সম্ভব না স্যার। ও যখন আবার কুত্তার মতো তাড়ায় দিল, আমি ওর ভালোবাসা না পাইয়া ছটফট করতে লাগলাম। একটা সময় আমার কাছে মনে হইল ওরে ছাড়া আমার মনে হয় এই পৃথিবীতে বাইসে থাকাই দায়। শেষ পর্যন্ত আমি স্যার থাকতে পারলাম না, আমি আবার ওর কাছে ফিরে গেলাম। যাইয়া কইলাম, আমার কি একটু ভালোবাসা ভিক্ষা দেওয়া যায়? কিন্তু নীলা, আমি তোমাকে ছাড়া একটা মুহূর্তের জন্য ভালো নেই। এতগুলো মাস, এতগুলো বছর আমরা দুজন একসাথে ছিলাম, আমরা দুজন দুজনকে ভালোবেসেছি। অথচ আজ টাকার কাছে হেরে গেল আমাদের ভালোবাসা। এই টাকার জন্য তুমি আজ আমার পাশে নেই, কিন্তু এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। আবার সবসময় মনে হচ্ছে নীলা আমাকে ভালোবাসে, নীলা আমাকে এখনো সে আগের মতোই ভালোবাসে। তোর মতো ফকিনের বাচ্চাকে ভালোবাসবে নীলা, সেটা তো প্রশ্নই আসে না। নীলার আসলে তোর প্রতি একটু করুণা হয়েছিল, কিন্তু এখন সে সবকিছু বুঝতে পারছে। তোর সাথে সম্পর্ক রাখলে কিংবা তোর সাথে বিয়ে হলে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, সবকিছু অন্ধকার হয়ে যাবে। কি নীলা, ঠিক বলেছি না? আশিক যা বলেছে একদম ঠিক কথাই বলেছে। আমি ভুলবশত একটা আবেগে পড়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি হারে হারে টের পাচ্ছি সেটা আমার ভুল ছিল। তুমি দয়া করে আমার জীবন থেকে চলে যাও। আমি তোমার কাছে মুক্তি চাই, মুক্তি। তুমি কি বুঝতে পারছো? ভাগ্যিস তুমি আমাকে এই ব্যথাটা দিয়েছিলে, তা না হলে আমি বুঝতেই পারতাম না ভালোবাসার ব্যথা যে এতটা ভয়ঙ্কর, এতটা বিশ্রী। এই কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। আরে তুই তো চরম বিহারে, মাইয়া তোর কুত্তার মতো দূর দূর করে তাড়াই দিল, তুই আবার তার কাছে গেছিস ভালোবাসা চাইতে? এসব ইমোশনাল কথাবার্তা আমার ভাল লাগতেছে না। এখন আসল কথা ক। ওই মাইয়া ওই পোলারে বিয়ে করে কি বিদেশে চলে গেছে? সুখে শান্তিতে আছে? হ্যাঁ, ওইটা ক, ওইটা শুনতে চাই, ওইটা ক ক। না স্যার, মানুষ মানুষের লগে অন্যায় কইরা বাইসা যাইতে পারে না স্যার। প্রকৃতি তার আপন নিয়মেই শোধ নিয়ে আনে। নীলাও তার শাস্তি পাইয়া গেছিল। এই তুই আমার বিয়ে করবি না মানে? তুই জানোস না আমার পেটে তো সন্তান? এই ছিল তোর ভালোবাসা? ভালোবাসা? হ্যাঁ, এই দুনিয়াতে ভালোবাসা বলতে কিছু আছে? কিছু নাই তো। আই মিন সিরিয়াসলি, তোর মতোটা ফকিনীরা আমি ভালোবাসবো, এটা কি কখনো হইতে পারে? এটা কোনোদিনও হইতে পারে না। আর এরকম ভালো তো আমি কত মেরে বাসি, কত মেরেই প্রেগনেন্ট করি, তাতে কি হয়েছে? তোর মতো ফকিন্নি আর অসহায় মেয়েগুলো আমাগো মতো বড় লোকদের সাথে ক্যাম্পেইন করে জানোস? টাকার জন্য। টাকা থাকলে সব হয়, সমস্যা নাই। তোর আমি টাকা দিতেছি,
তুই অ্যাবর্শন কইরা কাইটা পর। তোর জন্য, শুধু তোর জন্য, যে ছেলেটা আমারে পাগলের মতো ভালোবাসছে, যে আমারে পাগলের মতো ভালোবাসছে, তারে আমি ঠকাইছি। আর তুই কিনা আমার শুনে ফেলাইতেছস। আমি তোরে ছাড়বো না, আমি তোরে ছাড়বো না, আমি তোরে মাইরা ফেলবো। তুই যে কি করতে পারবি সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি আমার নিজের জীবনটা নিজের হাতে শেষ করে ফেললাম বাবা। যে মানুষটাকে সবচেয়ে আপন মানুষ ভাবলাম, যে মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলাম, সেই মানুষটা আমাকে পর করে অন্য একটা ছেলের সাথে চলে গেল, যা আমি কোনোদিন কল্পনা করিনি। তুমিও হয়তো কোনোদিন প্রত্যাশা করনি যে আমি তোমাকে কষ্ট দিব। আমি না ভুল করেছি বাবা, আমাকে তুমি মাফ করে দাও। কথা বলছো না কেন বাবা? বাবা, 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 বাবা! আবির, আমি তোমার সাথে বেইমানি করেছি, বিশ্বাসঘাতকতা করেছি। যেই ভালোবাসার মোহে পড়ে আমি তোমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিলাম, সেই ভালোবাসা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আশিক আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে আবির, আশিক আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি আশিককে খুন করছি। পুলিশ আমাকে খুঁজছে আবির। আমার পেটে আমার সন্তান, আমি জানি না এখন আমি কি করব। আমি বেঁচে থাকবো নাকি মরে যাব আমি তাও জানি না। আমি পৃথিবীর কোথাও যাওয়ার সাহস পাইনি। আমি শুধুমাত্র তোমার কাছে আসছি। আমি তোমার কাছে কোনো সাহায্য চাই না, তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। আমার নাম মোহাম্মদ আবির। আশিক নামের ছেলেটারে
আমি ধারালো ছুরি দিয়া খুন করছি। আপনারা আমারে গ্রেফতার করেন। আমার জীবনটা তো নষ্ট হয়েই গেল স্যার, কিন্তু আমি চাই নাই নীলার বাচ্চাটার জীবনটাও নষ্ট হয়ে যাক। আর সেই জন্যই আমি স্ব ইচ্ছায় এই অন্ধকার জীবনটা বাইসা নিলাম। ভালো আছি স্যার, অনেক ভালো আছি। সম্রাট শাহজাহান মমতাজকে ভালোবেসে তাজমহল বানাইছিল, দেখি নাই, বই পুস্তকে পড়ছি। আমার একটা সৌভাগ্য হলো আজকে আমি জীবন্ত একজন সম্রাট শাহজাহানকে দেখলাম, যে ভালোবেসে তার পুরা জীবনটা উৎসর্গ করে দিল। যখন কোনো মানুষকে আমরা অনেক বেশি ভালোবেসে আমাদের পুরো পৃথিবী বানিয়ে ফেলি, ঠিক তখনই সেই মানুষটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যায়। এই পৃথিবীতে সব গল্পের শেষটা সুখের হয় না। কিছু গল্প শুরু হয় হাসি দিয়ে আর শেষ হয় নীরবতায়। জীবনে কিছু মানুষ আসে ঠিক ঝড়ের মতো, হঠাৎ করে সব কিছু বদলে দেয়। আমাদের হাসি, স্বপ্ন, এমনকি পুরো পৃথিবীটা। আমরা ভাবি এই মানুষটাই হয়তো আমাদের শেষ ঠিকানা, কিন্তু সময়ের নিজস্ব একটা খেলা আছে। যে হাতটা একদিন শক্ত করে ধরেছিল, সেই হাতটাই একদিন নিঃশব্দে ছেড়ে যায়। এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একাকিত্ব হলো কারোর সাথে হাজার স্মৃতি থাকা, কিন্তু সেই মানুষটা না থাকা।